চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা জুড়ে পদ্ম ফুটছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক আর সব বাধা ঘুচে যাক। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছি অধিকার, নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতেই ভবিষ্যৎ, উন্নয়নের এই শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। আমি সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা যার যার নিজ আসনে বসে भारतीय जनसंघ संसदनायते इरung एलमगना डॉक्टर श्यामाप्रसाद मुखार्जीनि फिल स्निथि थाम साकबेदंगमा साल बरमरमानि बिसिंति पालाइजाखा आगरतला बीजेपी बदलनि हाबानगो मानजाखा प्रदेश बीजेपी काशको अभिषेक देवरय मानजाखा हास्तिनि मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह मानजाखा बीजेपी बदलनि मुजुदा जुदा मंत्री एमएलए ते बदलनि आदंग्र ইলেকশন কিছুদিন আগে ইলেকশন রেজাল্ট বেরিয়েছে, আমরা সবাই জানি, আমরাও গেছি প্রায় 16-17টা জায়গায় বিধানসভায় আমার যেতে হয়েছে ক্যাম্পেইনের জন্য, আপনারাও গেছেন। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমাদের কাছে একটা মনে হচ্ছে যে ত্রিপুরার একটা অবিচ্ছেদ্য অংশ মনে করা হয়। আমরা কলকাতা ছাড়া বা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা চিন্তাই করতে পারি। আমিও সেই রকম ত্রিপুরার হয়ে যেতাম, কারণ বাঙালিদের একমাত্র যদি বলা যায় আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবাংলা। বিভিন্ন জায়গায় আমরা যেতাম, কিন্তু এইবারের ইলেকশনের পর যখন রেজাল্ট বেরোল, সবাই বলতো যে কোনোদিন সম্ভব না, সম্ভব না, অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে। আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম, বারবার চেষ্টা হয়েছে সেখানে, কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয় সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এরকম একটা আত্মতৃপ্তি আমরা ফিল করেছি এবার, যে স্বপ্ন আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেখিয়েছিলেন, আক্ষরিক অর্থে সেটা মনে হয়েছে সে স্বপ্ন পূরণ হয়েছে। যখন ওভারটেকিং এর দিন আসলো, এর আগেও আমরা গেছি, কিন্তু ওভারটেকিং এর দিন যেহেতু আমার যেতেই হবে, অন্যরাও গেছেন, এয়ারপোর্টে নামবার পর মনে হলো যে মনের ভিতরটা এত খুশি যে মনে হচ্ছে যে এতদিন পরে ভারত আবার স্বাধীন হয়েছে, পশ্চিমবাংলা আবার স্বাধীন হয়েছে, এরকম একটা মনের থেকে আমি বলছি। যখন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল হঠাৎ করে একটা জায়গায়, আমি এমনিতেই বলে দিয়েছিলাম, আর সবই তো আমরা যাই বলি সব কিছুই কিন্তু ঈশ্বরই করান। একটা জায়গায় আমি বলেছিলাম আমরা এত তারিখে ব্রিগেডে আমরা ওভারটেকিং এর দিন, আমি যেহেতু মুখ্যমন্ত্রী আমারও ডাক আসবে, আমি আসবো, আর ওইটা যেদিন ওভারটেকিং তার আগের দিন খুব করে ভাইরাল হয়েছে। আমিও জানি কোথায় হবে ওভারটেকিং, আমি কি করে যাব। এই যে বিষয়, একটা কাকতালীয় বিষয় হয়েছে। তো এখন বর্তমানে যিনি আমাদের ওখানে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দুবাবুর সাথে আমার দেখা হয়েছে দুবার। ওনাকে যখন আমি শুভেচ্ছা জানালাম, তো ওনাকে আমি বললাম, আরে আপনারা তো খুব খুশি পশ্চিমবঙ্গের, আপনাদের থেকেও বেশি খুশি ত্রিপুরা, এর থেকে বেশি কিন্তু আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনাদের থেকেও আমরা সাংঘাতিক আনন্দিত হয়েছি। এই যে বিষয় যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি যেটা বলেছিলেন, উনি কিন্তু চাইতেন না যে দেশ ভাগ হোক। প্রথমে কিন্তু উনি এগেইনস্টে ছিলেন, দেশ ভাগের বিরোধিতা করেছিলেন,
কিন্তু যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন মাননীয় সভাপতি, যে এই যে ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালীতে যখন হিন্দু বাঙালিদের যেভাবে অত্যাচার, ধর্ষণ, খুন কত লোককে করেছে হিসাবে, তখন ওনার কিন্তু মাইন্ডসেট ছিল। এবং মুসলিম লীগের ওনারা ওদের যে একটা পরিকল্পনা করেছিল যে এটাকে যেভাবে হোক বাংলা এজ এ হোল রাখতে হবে, এটা বাংলা যাতে আলাদা না হয়, বাংলা প্রভিন্স আলাদা। এবং সেটার মেইন যে উদ্দেশ্য এরকমও দেখা গেছে, বোঝানো হয়েছে তৎকালীন আমাদের বাঙালি যারা লিডাররা ছিল তাদেরকে বলা হয়েছে ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল যদি আমরা একসাথে থাকি, কারণ ইস্ট বেঙ্গলে যে ওখানকার যে কৃষি এবং যেটাকে বলে সোনার বাংলা আমরা যেটা বলি, এবং কলকাতায় কল কারখানা, ওখানে যেরকম আপনার পোর্ট রয়েছে, এইভাবে বোঝানো হয়েছে আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের সবচেয়ে বেশি আমাদের লাভ হবে। কিন্তু এটা দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বুঝেছিলেন যে এদের সাথে যদি, যেহেতু দেশ ভাগ হচ্ছে একটা ধর্মের ভিত্তিতে, এদের সাথে যদি আমরা বাংলা যদি একসাথে থাকে তাহলে হিন্দু বাঙালিদের জন্য একটা ভীষণ ভয়ের বিষয়। এবং তার যে আজকে ওনার যে চিন্তা ভাবনা আমরা কিন্তু কাশ্মীরে আমরা দেখতে পেয়েছি, এই হিন্দু পণ্ডিতদের কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, কি একটা অবস্থা হয়েছিল। আজকে 370 ধারা যে বাতিল হয়েছে, তারপরে তো আজকে জম্মু এন্ড কাশ্মীরের চেহারা পাল্টেছে। কিন্তু এর আগে আমরা হাত গুটিয়ে বসেছিলাম, এর আগে দেশ যারা চালিয়েছেন তারা হাত গুটিয়ে বসে রয়েছে। আজকে একটা শান্তির পরিবেশ এসছে। এবং শুধু তাই নয়, সেখানে আজকে জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে যদি, এর মধ্যে আমি জানি না কারা গেছেন, টেররিস্টের মাধ্যমে নানাভাবে চেষ্টা করছে এখানে অস্থির একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু সেখানেও কিন্তু আবার যেভাবে মানুষ সেখানে যাচ্ছে, ট্যুরিজমের সংখ্যা সেখানে বেড়েছে, সেখানে আর্থিক যে বিষয়ে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, তারও কিন্তু সাধারণ মানুষ কিন্তু চাইতো 500 টাকা দেওয়া হতো স্টোন পেল্টিং এর জন্য। আপনারা সবাই জানেন এইরকম একটা অস্থির পরিবেশ এখনো মাঝে মাঝে আমাদের এখানে নর্থ ইস্টার্ন রিজিয়নে এখনো চলছে। ত্রিপুরাতেও মাঝে মাঝে হুমকি সুমকি দেয়, এরকম আপনারা সবাই দেখেছেন। সেই জায়গায় আজকে যে এই 20 তারিখ আমার কাছে এত ভালো লাগলো যে বাংলা, পশ্চিম বাংলা আলাদা হয়েছে ইস্ট পাকিস্তান থেকে, ওনার যে দূরদর্শিতা আমার এত ভালো লাগলো। সেটাকে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন এসে ওখান থেকে যে অনেকগুলো যে জিনিসগুলো তৎকালীন সময়ে যে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যদিও উনি এখনো কিন্তু রেজিগনেশন দেননি, এটা একটা ইতিহাসও হয়ে থাকবে যে আমি রেজিগনেশন দেব না, এটা সারা জীবন এটা কিন্তু ইতিহাস থাকবে যে মুখ্যমন্ত্রী নেই তারপর আমি রেজিগনেশন দেব না। তো এই যে বাল্য খিল্লর যে একটা অবস্থা সেটা আমরা দেখতে পেলাম। তো এই মুখ্যমন্ত্রীর সময়ে আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে বা সারা বাংলায় কি অবস্থাটা ছিল। আজকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে এসে এতগুলো ইনঅগ্রেশন করলো এবং একসাথে ওখানে এক বোতাম টিপে এই জায়গাটাই বেছে নিয়েছেন। ওই দিনেই কি করেছেন উনি বললেন যে বঙ্গ দিবসে নাকি সবচেয়ে বড় যদি আজকে আমাদের এই ভারত মানে ওনাকে যদি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যদি সম্মান দিতে হয়, এই যে আপনার এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নীতি যে বোতাম টিপে সবাইকে দিলেন। তারপর আমি পরেও 21শে জুন আমরা দেখলাম উনি ওখানে ছিলেন। 21শে জুন রেড রোডের মধ্যে আগে এক সময় এবং একটা অদ্ভুত দর্শন আমরা দেখতে পাই কি উনি দেখাচ্ছেন এখানে যোগা হচ্ছে, যোগা ট্রেনার হিসেবে কাজ করছেন, বলছে তোমার পাটা ঠিক নেই, তোমার হাতটা ঠিক নেই। এই যে এক এক ভারতবর্ষের মানে এক এক সময় এই ধরনের যে মানে আমি বলবো একজন বিস্ময় সৃষ্টি, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী থেকে
আজকে আমাদের একটা ফিলোসফি নিয়ে চলতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন, একটা কথা বলি আমরা, যে যেরকম তার সাথে যারা থাকবে তারাও এরকম। আমরা বর্তমান যুগেও কিন্তু সেটা আমরা দেখতে পাই, যে আমি যেরকম আমার লোকের চয়েসও কিন্তু এরকম, আমার সঙ্গী সাথীরও এরকম। তো এই দিক দিয়ে যদি আমি দেখি যে পণ্ডিত দীনদয়ালজিকে উনি এই যে আমার পূর্ববক্তা বলেছেন RSS থেকে নিয়ে এসছে আরো কয়েকজনকে, এবং সেই পণ্ডিত দীনদয়ালজি আজকে আমাদের যে একটা ফিলোসফি দিল একাত্মক মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম, তার উপর ভিত্তি করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার, আমরা সবাই মিলে কিন্তু এই যে লাস্ট মাইল ডেলিভারি সিস্টেম, প্রতিটা জিনিস আমরা করছি। তো এই ধরনের ব্যক্তিত্ব, যিনি মাত্র 33 বছর বয়সে এটা ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, যাকে তৎকালীন সময় অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হতো, সেই ইউনিভার্সিটির ঘনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর হিসাবে উনি নিযুক্ত পান। ওনার পিতাজিও ছিলেন বাংলার বাঘ যাকে বলা হয়, স্যার আশুতোষ মুখোপাধ্যায়। একদিকে শিক্ষাবিদ, একদিকে রাজনীতিবিদ, দূরদর্শী সম্পূর্ণ ব্যক্তিত্ব। ওনার সম্পর্কে আজকে আমরা পার্টি করছি, ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে যারা যুব সমাজ যারা আছেন, আমি তাদের কাছে একটা কথাই বলবো, আমরা কিন্তু যেহেতু পার্টিতে এসেছি, আমরা বলছি ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, নিজস্ব পরিবার তো একটা আছে, কিন্তু এখন আমাদের পরিচয় ভারতীয় জনতা পার্টির আমরা পরিবার। এই পরিবারের যারা আমাদের যে আদর্শ দিয়ে গেছে, সেই আদর্শে নিয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ সৃষ্টি হবে সারা রাজ্যে। আমি যেহেতু রাজ্যেতে আছি, এখন রাজ্যের কথাই বলবো। আমাদের রাজ্য নতুন ত্রিপুরা হিসেবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে নিউ ইন্ডিয়া বলছে, তো নিউ ইন্ডিয়া করতে গেলে এক একটা স্টেটও নিউ ইন্ডিয়া করতে হবে। তো ত্রিপুরা রাজ্য যে 2047 সনে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের বিকশিত ভারত করতে হবে, সেটা তবেই হবে যে এই ধরনের ব্যক্তিত্বের সম্পর্কে আমরা বেশি বেশি জানি, ওনাদেরকে সম্মান জানি। 33 বছরে এত একটা ফ্যামিলির মধ্যে এত ভালো একটা মানে সাংস্কৃতিক প্লাস অর্থনৈতিক দিক দিয়েও যদি বলি, এই ধরনের একটা এফ্লুয়েন্ট ফ্যামিলির মধ্যে জন্ম হয়েও উনি সাধারণ মানুষের জন্য, দেশের জন্য উনি বলিদান হয়েছেন। কি হতো উনি যদি এসবে না যেতে, আয়েস করে বাঁচতে পারতেন, ঘুরতে পারতেন, সবকিছু করতে পারতেন। উনাকে দেখে বা উনার পণ্ডিত দীনদয়ালজি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, শেষ পর্যন্ত আমরা এই আমাদের প্রধানমন্ত্রীজিকে দেখে বহু লোক ভারতীয় জনতা পার্টিতে এসে, মানুষকে দেখে, তার লিডার্সকে দেখে কিন্তু মানুষ আসে। এবং আজকে এই কারণেই আজকে এতগুলো প্রায় 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আজকে রাজত্ব করছে। এখানে আপনারা দেখেছেন পুরো ম্যাপটাই এখন যেন মনে হয় যে ভারতীয় জনতা পার্টির চারিদিকে, সেটা এই কারণেই হচ্ছে যে একজন ইনস্টিটিউশন হয়, একজন ব্যক্তিও মাঝে মাঝে একটা ইনস্টিটিউশন হয়, কিন্তু ব্যক্তি সবাইকে নিয়ে যখন চলে, তার যে আদর্শ সেইগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আর আলাদাভাবে নিজের চিন্তা ভাবনা, যেটা সুস্থ চিন্তাও আমাদের দরকার। একদিকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে আমাদের ফিট থাকতে হবে, আমাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। ফিট থাকতে গেলে কি বলছে, ফিট হলে যদি আমি ফিট থাকি, হেলদি মাইন্ডস রিসাইডস ইন হেলদি বডি, তাহলে ভালো জিনিস, ভালো চিন্তা করতে হবে। কিন্তু আমরা নিজেদেরকে একবার বসে আমরা চিন্তা করি যে আমরা কি করছি, সারাক্ষণ ধরে এর কথা ওই কথা মানে আসল কথার কোনো কাজ নেই। কি হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন সরকার, এনডিএ সরকার, বিজেপি সরকার কি কাজ করেছে তার সম্পর্কে আলোচনা নেই। ত্রিপুরা সরকার কি কাজ করছে তার সম্পর্কে আলোচনা নেই। সারাক্ষণ ধরে খালি চিন্তা এই করেছে। এর থেকে আমাদের মুক্তি পেতে হবে। এগুলো অন্যান্য, বিশেষ করে কংগ্রেস দল বা অন্যান্য দলে হয়, এগুলো ভারতীয় জনতা পার্টি হয় না। এখনো আমাদের দলের যে নীতি আদর্শ, সেটাকে আরো সুন্দরভাবে আজকে আমাদের, তবেই আজকে ওনার প্রতি আমরা যে ফুল দিয়ে আজকে ওনাকে যে সম্মান জানিয়েছে, ওনাকে স্মরণ করার চিন্তা করছি, সেটা প্রকৃত অর্থে সেটা আমার মনে হয় যথার্থতা লাভ করবে যদি আমরা ওনাদের কথা চিন্তা করে আমরা ওইভাবে চলি।
খুব প্রয়োজন। আদারওয়াইজ কি হয়, একটা অস্থিরতা পরিবেশ মাঝে মাঝে সৃষ্টি হয়। এই অস্থিরতার পরিবেশ যেন আমরা না হয়। ভারতীয় জনতা পার্টির এক একজন কার্যকর্তা বেরোলে যেন মনে হয় ইয়েস হি অর শি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির, তার দলের লোক বেরোচ্ছে, এইরকম করতে হবে আমাদের। যে এই জিনিসটা যখন করব, আমাদের আগামী দিনের যারা নেক্সট টু নেক্সট, আমাদের ওনারা দিয়ে গেছেন বহু কিছু, আমাদের আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি, সেইভাবে চলার চেষ্টা করছি। নেক্সট জেনারেশনও সেইভাবে চলবে, আরও লোক বাড়বে। 2 জন মাত্র এমপি ছিল, 3 জন এমপি, আর সেই জায়গায় আজকে কত এমপি হয়েছে আজকে। তো এটা আরো বাড়বে। তো রাষ্ট্র প্রথম, আমাদের যে শিখিয়েছেন ওনারা যে প্রথম দেশ, তারপর পার্টি, তারপর নিজে, এই চিন্তা ভাবনায় যদি আমরা চলি, তবে আজকে ওনার প্রতি যে ওনার বলিদান দিবস তার যথার্থতা লাভ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করি। ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যে কার্যালয়, এই কার্যালয়ে আজকে সবাই একত্রিত হয়েছি এবং আমরা সবাই জানি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান দিবস প্রতি বছরই আমরা এই আজকের দিনে অর্থাৎ 23শে জুন আমরা এখানে উপস্থিত হই এবং আমরা মনে প্রাণে এই দিনটিকে আমরা স্মরণ করার চেষ্টা করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে একটা ছোট চারা গাছ লাগিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির যে পূর্বসূরি জনসংঘ 1951 সনে যখন এই গাছটি লাগান, মহিরূপে এখন পরিণত হয়েছে। এরকম একজন ব্যক্তির জন্য এখানে আমার পূর্ব বক্তারা যা বলেছেন আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য, এখানে বিশেষ আর আমার কিছু বলার নেই, পুরো বিষয় এখানে আলোচনা হয়েছে। যাই হোক, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী অভিষেক দেব রায় মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের নর্থ ইস্টে যিনি কোঅর্ডিনেটর এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট ডক্টর সন্দীপ পাত্রাজি, আমাদের আসাম ত্রিপুরার যিনি মহাসংগঠন মন্ত্রী রাজুজি, রবীন্দ্র রাজুজি উপস্থিত রয়েছেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আসামের শিলচর বিধানসভার মাননীয় বিধায়ক তথা আমাদের রাজ্যের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়। এখানে একটু আগে আমাদের যিনি ফর্মার বা ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশের শ্রী রাজীব ভট্টাচার্য, একটা আগেই প্রি অকুপাইড একটা কাজ ছিল, সেই কারণে উনি চলে যেতে হয়েছে ওনাকে। আমাদের আরেকজন প্রাক্তন সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়, সহসভাপতি, জেনারেল সেক্রেটারিগণ এবং বিশেষ করে আমাদের যারা ক্যাবিনেট মন্ত্রীরা এখানে উপস্থিত রয়েছেন, বিধায়ক বিধায়িকারা উপস্থিত রয়েছেন, সিনিয়র পার্টি লিডার্স এবং আমার প্রিয় কার্যকর্তাবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আগরতলা কার্যালয়, সেখানে এটা উদযাপিত হচ্ছে। এখানে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন পূর্ব সভাপতি এবং সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন পূর্ব আরেকজন আমাদের সভাপতি মনোজ কান্তি দেবরায় মহোদয়, তৎসঙ্গে উপস্থিত সমস্ত মন্ত্রীগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, স্টেটের সমস্ত পদাধিকারীরা যারা এখানে উপস্থিত হয়েছেন, সমস্ত এমএলএ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন স্তরের কার্যকর্তারা, আমাদের মেয়র থেকে শুরু করে কাউন্সিলর, সবাইকে আমি নমস্কার জানাই। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলার
দৃষ্টতা আমার মধ্যে নেই, কারণ ওনার লম্বা যে রাজনৈতিক জীবন এবং যে সংঘর্ষ উনি করেছে, ইতিমধ্যে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের নর্থ ইস্টের কোঅর্ডিনেটর পুরীর সাংসদ সম্বিত পাত্রাজি, উপস্থিত হয়েছেন আমাদের শহর মহামন্ত্রী রবীন্দ্র রাজুজি এবং আমাদের প্রভারী শিলচরের MLA মাননীয় রাজদীপ রায় মহোদয়। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলার দৃষ্টতা আমি বেশি দেখাবো না, তবে চেষ্টা করব কিছু বিষয় ওনার সম্পর্কে বলার। আজকে আমরা জানি যে শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে ওনার জন্ম হয়। স্যার আশুতোষ মুখার্জির ওনার পিতা ছিলেন এবং যোগমায়া দেবী ওনার মাতা ছিলেন। উনি খুব স্টুডিয়াস ছিলেন, পড়াশোনাতে খুব ভালো ছিলেন, সবসময় ভালো পড়াশোনা করতেন এবং একটা সময় আমরা দেখেছি যে উনি LLB করেন, MA এর পর LLB করেন, করার পর উনি রাজনীতির সঙ্গে উনি সংযুক্ত হন। আজকের দিনের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে ত্রিপুরা রাজ্যের যে আমরা স্বাধীনভাবে বসবাস করছি বা আমরা স্বাধীন স্টেট হিসেবে আমরা বলছি, আমাদের স্বাধীনতার ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা অনেক অনেক বেশি। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হচ্ছে 20 তারিখে। এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি, মালদাতে আমি গেছিলাম এবার একটা রাজনৈতিক কাজের দায়িত্বে যখন গেছি, সেখানে গিয়ে আমি জানতে পারলাম ভারত যখন স্বাধীন হয়েছে তারপর 3 দিন টানা সেখানে পাকিস্তানের ফ্ল্যাগ ছিল। তো এই মানে মালদা পাকিস্তানের অংশ, এই যে যদি মালদা যদি পাকিস্তানের অংশ হতো তাহলে আমাদের নর্থ ইস্টের যে কানেক্টিভিটি, তাহলে সেটা ভারতবর্ষের সাথে কোনোদিন সম্ভব হতো না। তার কারণ কি, চিকেন নেক যেটাকে আমরা বলি, এই সমস্ত অংশ তখন বাংলাদেশের সাথে মিশে যেত বা পাকিস্তানের সাথে, যেটা পূর্ব পাকিস্তান ছিল বিগত দিনে। তো এই জিনিসটা তখন আমরা আজ ভারতবর্ষের অংশ থাকতে পারতাম না। তো আজকের দিনে আমরা স্বাধীন আছি, ভারতবর্ষের সঙ্গে যুক্ত আছি, তার একমাত্র কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন সময়ে, আমার মনে হয় সালটা 1946, যখন এই প্রথম উনি পশ্চিমবঙ্গকে যেন আলাদা, হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ করা, তার জন্য উনি আলোচনা করেছিলেন এবং পূর্ববঙ্গের যে হিন্দুরা তাদের জন্য একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন সময় আলোচনা করেছিলেন। আজকে ওনার যে কর্মকাল যদি আমরা দেখি, উনি মন্ত্রী ছিলেন, খুব ভালোভাবে জীবনযাপন করতেন। যখন আমরা দেখলাম নেহেরু লিয়াকাত প্যাক্ট চুক্তি এলো, তারপর আরেকটা বিষয় ইউনিফর্ম সিভিল কোড, আজকের দিনে যেটা আমাদের সবাই বলছে এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা চেষ্টা করছি, যে বহু বিবাহ হিন্দুদের মধ্যে হতো, সব ধর্মের মধ্যে হতো। তো এই বহু বিবাহ বন্ধ করার জন্য যখন হিন্দুদের বহু বিবাহ যেটা 52-তে যেটা বন্ধ করা হয়েছে, তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন এক দেশ এক আইন কেন হবে না, ইউনিফর্ম সিভিল কোড সবার জন্য কেন হবে না, সব জাতির ক্ষেত্রে এক কেন হবে না, এটা কিন্তু তৎকালীন সময়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন। ব্যক্তিগত কোনো বিষয় নয়, দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য যে চিন্তা ভাবনা করে উনি করে গেছেন। আজকের দিনে আমাদের সরকার চলছে, পলিসি যে ইমপ্লিমেন্ট হচ্ছে, দেখবেন তার রূপ কোনো না কোনো জায়গায় সেই শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তা ভাবনা, যেভাবে উনি দেশকে দেখতে চেয়েছিলেন, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি। আজকে একটা দল গঠন করতে হবে, যে দলটা ভারতবর্ষের জন্য এবং আমাদের এই মাটির জন্য কথা বলবে। এই চিন্তা ভাবনা শ্যামাপ্রসাদ মুখার্জি করেছেন। তৎকালীন সময়ে নানাজি দেশমুখ, আমাদের অটল বিহারী বাজপেয়ীজি, দীনদয়াল উপাধ্যায়, যেরকম 5 জনকে নিয়ে উনি জনসংঘ প্রথম প্রতিষ্ঠা করলেন। আজকে যখন উনি জানতেন উনি কাশ্মীর যাচ্ছেন, ওখান থেকে উনি ফিরবেন না, যখন ওনার সফর সঙ্গী ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিও, কাশ্মীরে প্রবেশ করার সময় উনি বললেন অটল বিহারী বাজপেয়ীজিকে যে তুমি ফিরে যাও। অটল বিহারী বাজপেয়ী তখন চোখ দিয়ে জল পড়ছিল, উনি বলছিলেন আমি আপনাকে ছেড়ে যাব না, আমি যাচ্ছি, আমি ফিরে নাও আসতে পারি, কিন্তু এই ভারত কেন আমি যাচ্ছি, আমার যদি মৃত্যু হয় কেন হবে, সেটা জানানোর দায়িত্ব তোমাদের এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জনমত তৈরি করার দায়িত্ব তোমাদের। যে আজকের এই নিয়ে আজকে আমাদের 370 জেলা যেটা আমরা অবলুপ্ত আমরা হতে দেখলাম, তখন অটল বিহারী বাজপেয়ী সেখান থেকে ফিরে এসে বিভিন্নভাবে এবং লেখালেখির মাধ্যমে, জনমত তৈরি করার মাধ্যমে এটাকে পুরো ভারতবর্ষের মধ্যে তৎকালীন সময় ছড়িয়ে দিয়েছেন। আজকে আরেকটা অভিসন্ধি যদি আমরা দেখি তৎকালীন সময়ে কংগ্রেসের, যদি দেখি তারা একটা আমরা বুঝতে অসুবিধা হবে না,
এই যে আমাদের দেশভাগ হয়েছে টোটালি মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশভাগ করা হয়েছে। কেন? অবিভক্ত বাংলা যদি থাকতো তখন 125টা এমপি বাংলা থেকে হতো, আর যদি অবিভক্ত পাঞ্জাব থাকতো 95টা এমপি, তাহলে আমাদের পাঞ্জাব থেকে হতো। তাহলে বড় প্রদেশ কোনো মতেই আমাদের উত্তরপ্রদেশ হতো না। তাহলে প্রধানমন্ত্রীত্বের জন্য উত্তরপ্রদেশ থেকে দাবিদারি করা যাবে না। তার জন্য মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে ভাগ করা হয়েছে যেন সেখানে এমপির সংখ্যা কমে, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে আমাদের পাঞ্জাবকে ভাগ করা হয়েছে যেখানে 95 থেকে কমে যায়। তারপরে সবচেয়ে বড় প্রদেশ হিসেবে আত্মপ্রকাশ করা হয়েছে উত্তরপ্রদেশকে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে শ্যামাপ্রসাদ মুখার্জি বারবার কথা বলেছেন। উনি দেশের জন্য বলেছেন, রাষ্ট্রের জন্য বলেছেন। আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস, আজকে ওনার যে আজকে সংসদ ভবনে এত অবদান, ওনার দেশের জন্য এতটুকু করে গেছেন। অটল বিহারী বাজপেয়ী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন সংসদ ভবনে গিয়ে আমরা দেখি প্রথম ওনার ছবি লাগলো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি তখন লাগলো। তাহলে বিগত যে দলগুলি ছিল তাদের যে উদ্দেশ্য বা তারা যেভাবে দেশ চালিয়েছে, আর আমাদের যারা সরকার আসবে, ক্ষমতা ভোগ করব, বা তার জন্য কিন্তু আমাদের যারা উত্তরসূরিরা কিন্তু তারা সেই কাজ করেনি। একের পর এক আমরা প্রচুর উদাহরণ আমরা এরকম দেখতে পারি। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির ওনার বলিদান দিবস, ওনার যখন মৃত্যু হয়, ওনার কি কারণে মৃত্যু হয়েছে, ওনার মা কতবার চিঠি লিখেছে নেহরুজির কাছে, কিন্তু তার কোনো রকম তার কোনো তদন্ত পর্যন্ত করা হয়নি। উপরন্তু তৎকালীন সময়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে সঙ্গে নিয়ে সিআইটির মাধ্যমে ওনার মরদেহ যখন নিয়ে আসা হচ্ছিল, স্ট্রাইক ডাকা হয়েছে ওই দিন, যেন লোক না আসতে পারে, লোক সমাগম না হতে পারে। তারপরও পায়ে হেঁটে তৎকালীন সময়ে লাখ লাখ মানুষের ভিড়, যদি ভিডিও বা ফুটেজগুলো আপনারা দেখেন তখন দেখতে পাবেন। মানে প্রতি ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে কিভাবে এই ধরনের আমাদের যারা যারা দেশের জন্য কথা বলেছেন তাদের আওয়াজ কিভাবে বন্ধ করা যায়, যেগুলো কিভাবে সেগুলোকে বাইরে না আসতে দেওয়া যায়, এই ধরনের যত রকম চক্রান্ত আছে সেগুলো কিন্তু তৎকালীন সময় করে। তারপরেও আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে রাষ্ট্রপ্রেম বা রাষ্ট্র, আমাদের নেশন ফার্স্ট, সেলফ লাস্ট, এই যে মানসিকতা বা এই যে আমাদের মূল মন্ত্র, এটা কিন্তু তৎকালীন সময় বীজ আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি বপন করে গিয়েছেন। পরবর্তী সময়ে একের পর এক এসছেন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে ওনার যার পরে একটার পর একটা বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর মানুষ সেগুলোকে জানতে পারছে। মোদী যদি না আসতেন আরো অনেক কিছু আমরাও জানতে পারতাম না, যেগুলোকে ফাইল চাপা দিয়ে রেখেছে। কি শর্তে আমরা স্বাধীনতা পেয়েছি, এই ফাইলগুলো পর্যন্ত আজকে আজ পর্যন্ত খোলা হয়নি। কারণ সেগুলো যদি খোলা হয় তাহলে দেখা যাবে তৎকালীন সময় যারা রাজনীতির জন্য রাজনীতি করেছেন এবং নিজের ক্ষমতা ভোগ করার জন্য করেছেন সেগুলো প্রকাশ্যে চলে আসবে এবং তাদের জনবর্জিত আরো হবে। তো আজকের দিনে এই সমস্ত কথা বলা ঠিক না। আজকে সম্পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি। ওনার যে রাজনৈতিক জীবন, উনি কোনো সময় নিজের জন্য চিন্তা করেননি, দেশের জন্য চিন্তা করেছেন, নিজের জাতির জন্য চিন্তা করেছেন, যেটা তৎকালীন সময় বিরল ছিল। যখন নোয়াখালী রাইট হলো, তখন যখন তৎকালীন সময় কংগ্রেস যখন গিয়ে ভিজিট করেন বিভিন্ন জায়গায়, কেউ একবারও পূর্ববঙ্গের হিন্দুর কথা বলেনি। তখন একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি দীপ্ত কণ্ঠে বলেছেন, আপনারা বলছেন দেশভাগের কথা, তাহলে আমার পূর্ববঙ্গের হিন্দুরা কোথায় যাবে, তাদের আশ্রয়ের কথা কে বলবে? তার গ্রেট কলকাতা কিলিং আমরা দেখেছি যে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে আমাদের হাজার হাজার মা বোনদের। তো তৎকালীন সময় কংগ্রেসের ভূমিকা কি ছিল? তৎকালীন সময় কংগ্রেসের নেতারা কি বলতেন? তৎকালীন সময় বলতেন যে যদি কেউ আমাদের মা বোনদের তাদের ইজ্জত আবরু নিয়ে কোন রকম অসভ্যতা করে, তাহলে আত্মহত্যা করে ফেলার জন্য বা বিষ পান করে যেন তারা তাদের আত্মহত্যা করে বা শ্বাস বন্ধ করে যেন তারা মারা যায়। কিন্তু তার জন্য প্রতিবাদ করার কথা কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো সময় বলা হয়নি। আজকে আমরা দেখেছি গোপাল পাঠা নামে একজন যখন গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় উনি নেমেছেন এবং প্রতিবাদ করেছেন, তখন গান্ধীজি এসে ওনাকে বলেছেন যে তুমি তোমার অস্ত্র ত্যাগ করো। তাহলে এই ধরনের বহু উদাহরণ আমরা বিগত দিনে দেখেছি। যত বেশি আমরা জানবো তত বেশি আমাদের উচিত। আমাদের কারণ শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে বললে ওনার অনেক লম্বা বলতে হবে। আজকে ইউনিফর্ম সিভিল কোড কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য আজকে আমরা বুঝতে পারছি, কিন্তু তৎকালীন সময় কতটুকু ভিশনারি ছিলেন সেই যুগে উনি সেটার কথা বলেছেন। আজকে আমরা পরবর্তী সময় আমরা দেখেছি যে ওনার এক একটা চিন্তা ভাবনা, 370 ধারা, 35-এর পর এক দেশ এক নিশানা এক দিন, যার জন্য ওনার প্রাণ চলে গেল। তো এগুলো আমাদের ওনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী পড়ে আমাদের যত বেশি ওনাকে আত্মমন্থন করা যাবে বা ওনার বিষয়গুলো জানা যাবে, ওনাকে আমাদের চারিত্রিক চরিত্রের মধ্যে ওনার বিভিন্ন বিষয়গুলো
আমরা পেনিট্রেট করতে পারবো, তত ভালো আমরা ভারতীয় জনতা পার্টি করতে পারবো বলে আমার ব্যক্তিগত মতামত। তো আমার আবেদন থাকবে যে শ্যামাপ্রসাদ মুখার্জি একদিনের চ্যাপ্টার না, প্রতিনিয়ত অধ্যয়নের বিষয়, প্রতিনিয়ত ওনাকে জানার বিষয়, প্রতিনিয়ত পড়ার বিষয়, যেন আমরা যেটা বলছি যেটা করছি সেটা যেন আমাদের মধ্যে যে রাজনৈতিক ভাবে সেটা যেন নিচে আমরা এস্টাবলিশ করতে পারি, এবং ওনার সম্পর্কে আরো বেশি জানার জন্য আমি আগ্রহ রাখবো সবার প্রতি। আমরাও কম জানি, আমাদেরও আরো অনেক পড়াশোনা করা উচিত, আরো বেশি জানা উচিত, এবং আরো বেশি করে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আরো বেশি আলোচনা করা উচিত। তো আমি আজকের দিন ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য এখানে রাখছি। নমস্কার সবাই।